প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। থ্যাংক ইউ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বিদ্যুৎ খাত ও হাইকোর্টের রায়, মন্ত্রীর একক ক্ষমতা ও দায় মুক্তির বিধান অবৈধ। সচিবালয়ে বৈঠক, আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থানও পাবেন। খবরের কাগজ, কুইক রেন্টালের দায় মুক্তি অবৈধ, ৫,০০০ কোটি টাকা লুট করেছে ওরিয়ন। এপিকে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত। দৈনিক সমকাল, আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না, বিনামূল্যে আজীবন চিকিৎসা, কর্মসংস্থান করবে সরকার। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন, আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন। দায় মুক্তির বিধান অবৈধ, ঘোষণা হাইকোর্টের। দৈনিক ইত্তেফাক, আহতদের বিনামূল্যে চিকিৎসা, ৫ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা, গণ অভ্যুত্থানে আহতদের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক। বাংলাদেশ প্রতিদিন, ওষুধ কিনবো নাকি নিত্যপণ্য, ২ বারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান, ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সেমিনার। মানব জমিন, সরকারের ১০০ দিন, একটি পর্যালোচনা, ভারতকে বাংলাদেশ, হাসিনাকে থামান। দৈনিক দেশ রূপান্তর, বিশেষ আইন নিয়ে যত প্রশ্ন, ক্ষমতার অপব্যবহার রোধ করব, সেমিনারে তারেক রহমান। যায় দিনের শিরোনাম, ৫ কর্মদিবসে চিকিৎসার রূপরেখা, সংস্কারের গতি ঠিক করবে, নির্বাচন কবে হবে। দৈনিক সংগ্রাম, সংস্কার শেষে আমরা দ্রুতই নির্বাচন দিতে চাই, ভারতে বসে হাসিনার বক্তব্য বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা। সময়ের আলো, ১৫০ এনজিওর কাঁধে খেলাপির বোঝা, দ্রুত সংস্কার শেষে নির্বাচন। দৈনিক দিনকাল, সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয়, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তারেক রহমান। কালবেলার শিরোনাম, ২৫০০ বর্গফুট শেডে খরচ ১৮ কোটি, হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না বাংলাদেশ। ইনকিলাব, গতে পাচ্ছে নির্বাচনী প্রক্রিয়া। দৈনিক জনকণ্ঠ, কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ, আইনটি সংবিধান পরিপন্থী, হাইকোর্ট। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান ট্রাম্প। আপনি নিশ্চয়ই শিরোনাম শুনলেন। বিনামূল্যে চিকিৎসা এবং কর্মসংস্থান করবে সরকার। বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের বিক্ষোভের মুখে ৬ উপদেষ্টা গতকাল বৈঠক করলেন এবং যে আশ্বাসটি দেওয়া হলো যে ৫ কর্মদিবসে চিকিৎসার রূপরেখা প্রণয়ন করা হবে। কিন্তু আমি ছোট্ট করে আপনাকে প্রশ্নটা করতে চাই, যে প্রক্রিয়ায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিক্ষোভটা দেখলাম, এটিকে আসলে কাঙ্ক্ষিত ছিল? আগেই তো করা যেত নাকি? এই ঘোষণাটাও তো আগে দেওয়া হয়েছিল। এই ঘোষণাটা কিন্তু নতুন ঘোষণা নয় যে নিহতদের পরিবার ক্ষতিপূরণ পাবে এবং আহতদের জন্য সব আজীবন চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং আমরা দেখলাম যে চীন থেকে বা বাইরের থেকে বিশেষজ্ঞরা এসছেন, তাদেরকে দেখছেন, কথা বলছেন। কিন্তু কি এমন হলো হঠাৎ করে যে আহতরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এলেন, এটা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারিনি। আসলে নিশ্চয়ই যে সরকারের যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার আর বাস্তবায়নের মধ্যে করে একটা ফারাক রয়ে গেছে। তো সেই বিষয়ে যারা ক্ষুব্ধ হয়েছেন, এবং আমি মনে করি তাদের ক্ষোভটা অত্যন্ত যৌক্তিক ক্ষোভ। এবং এই চিকিৎসার ব্যাপারে সরকারের যে চিকিৎসা প্রদানের সীমাবদ্ধতা থাকতেই পারে সরকারি হাসপাতালের, কিন্তু এই সীমাবদ্ধতাকে ছাড়িয়ে সরকার কি করতে পারে বা কি করা উচিত বা আর্থিক সহায়তার বিষয়ে, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমার মনে হয় এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কোথাও কোনো একটা ঘাটতি হয়েছে, যে ঘাটতির কারণে তারা সেই সহায়তাটুকু পাচ্ছে না। এখন আবার তাদেরকে গিয়ে নতুন করে আশ্বস্ত করতে হয়েছে যে আমরা চিকিৎসার বিনামূল্যে দেব। একজন উপদেষ্টা অলরেডি সরাসরি বলেছেন যে আমাদের ভুল হয়েছে। তাহলে তো এই ভুলটা তো আমি মনে করি যে অমার্জনীয় একটা ভুল। কারণ গণ অভ্যুত্থানে যারা জনগণের পক্ষে লড়াই করেছে, রাস্তায় নেমেছে, তাদের উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের
মানে যারা নির্যাতিতদের পাশে দাঁড়ানোটা হচ্ছে এই সরকারের প্রথম এবং প্রধান কর্তব্য ছিল। সেই প্রধান কর্তব্যের মধ্যে যদি আজকে এসে আমরা দেখি যে সেটি প্রতিপালিত হচ্ছে না, ডেফিনেটলি এটা সরকারের একটা ব্যর্থতা। কিন্তু আমি মনে করি যে তারা এবার যে কথাটা বলেছেন, দ্বিতীয় দফা যে আশ্বাস দিয়েছেন, এটির বাস্তবায়নে সরকার আসলেই আন্তরিক হবেন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, যেটা এক ধরনের এখন এই সরকারের আমার একটা নীরব মন্ত্রণালয়, যে স্বাস্থ্য উপদেষ্টা কখনো প্রেসের সামনে আসেন না, কথা বলেন না, এবং তার নিয়োগ নিয়েও যেহেতু গ্রামীণ ব্যাংকের বা এরকম সংশ্লিষ্ট ক্ষেত্র থেকে এসছেন, তো কেউ কথাও বলেন না, কিন্তু তার বিরুদ্ধে ক্ষোভ আছে, ডাক্তারদেরও ক্ষোভ আছে, সবকিছু। তো আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং মানুষের সাথে কথা বলতে হবে, সেটাই। তো আমার মনে হয়, এবং তারা বলেছে যে স্বাস্থ্য উপদেষ্টাকে আসতে হবে, কথা বলতে হবে। তো সেই জায়গায় সরকারের এগুলো একটু আবার এই কথা উঠেছে যে শুধু শহরে থাকলে হবে না, প্রত্যন্ত অঞ্চলেও যেতে হবে, মানুষের সাথে ইন্টারঅ্যাকশনটা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এটার ব্যাপ্তি বিস্তৃতি অনেক সারা বাংলাদেশে গ্রামে গ্রামে রয়ে গেছে। তো সেটা আমার বিষয় মাথায় রেখে এই বিষয়টা আমার মনে হয় করা উচিত। আর সরকার তো ট্রাস্ট করেছে, টাকা পয়সা বরাদ্দ দিয়েছে, তাহলে কি সমস্যাটা কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি। সমন্বয়ের সমন্বয়ের সমস্যা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। কিন্তু এপিকে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন যে নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতিই বলে দেবে। তাহলে মানে আগে কে, মানে আপনি যেটা বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় কম হওয়া উচিত, আবার যদি বলছেন নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতিটাই বলে দিবে, তাহলে তো সংস্কার দ্রুত হইতে হবে নাকি? সংস্কার দ্রুত হইতে হবে, এবং সংস্কারের বাস্তবায়নের গতির উপর নির্ভর করবে নির্বাচন প্রক্রিয়ার গতি। কথাটার মানে বললে তাই দাঁড়ায়। কিন্তু এটা ঠিক যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান দল বিএনপি চাইছে যে শুধুমাত্র নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেওয়া। কিন্তু আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার আরও কিছু করতে চায়, আরও সংস্কার করতে চায়। কমিশনগুলো করেছে, প্রস্তাব পাওয়ার পর তারা বিবেচনা করে এটা বাস্তবায়নের জন্য তারা একটা ঐকমত্য সৃষ্টি করতে চায়। সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত হওয়াটা তো বাঞ্ছনীয়, এটা সবাই মনে করেন। কিন্তু এই সংক্ষিপ্ততার মেয়াদ কত লম্বা বা কত ছোট বা হ্রস্ব, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এবং ওনারা একটা নির্বাচন করে দিতে চান, এবং আপনারা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন দেখেছেন যে তারাও বলছে যে সংস্কারটা খুব জরুরি, এবং পরবর্তী নির্বাচনের পর যেন দেশ আবার পুনরায় একটা স্বৈরতান্ত্রিক কায়দায় পরিচালিত না হয়, প্রাতিষ্ঠানিক স্বৈরতার যেটা ডেভেলপ করে গেছে বা আওয়ামী লীগ সরকার এটা করে গেছে, সেটা রোধ করার জন্য সংস্কারগুলো করা দরকার। আমার মনে হয় ডক্টর ইউনূসের এই কথাটাকে, পুরোনো কথা কিন্তু মেসেজ নতুন করে আছে, যেটা হচ্ছে যে সংস্কার আসলে করার পরে নির্বাচনটা হবে। কিন্তু তিনি এখনও পরিষ্কার করেননি সংস্কার করতে কতদিন লাগবে। আসলে এটা রাজনৈতিক ঐক্যমতের উপর নির্ভর করবে কতদিন লাগবে, এবং সেই ক্ষেত্রে বেশি সময় তো নেওয়া বাঞ্ছনীয় নয়, এটা সত্যি কথা। আপনি পুরনো কথা বললেন, তারেক রহমান গতকাল বিএনপির সেমিনারে পুরনো কথাটাই বলেছে, আমরা এর আগে শুনেছি, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। এবং তিনি এই আরেকটি কথা জোর দিয়ে বলেছেন, যেটা যে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হতে পারবেন না। এই কথাটা মানে দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটা আপনার মনে থাকতে পারে। সেটা হচ্ছে 2016 বা 17-তে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30 বছর 2030 পর্যন্ত একটা রূপকল্প ঘোষণা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী দুবারের বেশি হওয়া উচিত নয়, এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার বিএনপি এটা মেনে নেবে বা করবে। তো সেই হিসাবে আমি মনে করি যে ঘোষণাটা পুনর্বার ব্যক্ত করা, এটা বিএনপিরই একটা পুরনো অঙ্গীকারকে নতুন করে তুলে ধরেছে। আমি মনে করি যে বিএনপি এক্ষেত্রে যথেষ্ট যত্নবান, এবং আরও কিছু সংস্কার যেগুলো বলা হচ্ছে সেই সংস্কারগুলোর ক্ষেত্রে বিএনপি মনোযোগী হবে। এবং বাংলাদেশের বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর স্বৈরাচার হওয়ার যথেষ্ট সুযোগ রয়ে গেছে, এবং শেখ হাসিনা কিন্তু সেইগুলি মানে এমনভাবে ব্যবহার করেছেন, মানে সংবিধানের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। যে প্রধানমন্ত্রী একক ক্ষমতায়, মানে রাষ্ট্রপতির ক্ষমতাটাই, আগের রাষ্ট্রপতির ক্ষমতাই যেন প্রধানমন্ত্রীর ক্ষমতা। তো সেই জায়গায় যে বিএনপি কমিটমেন্ট করেছে 31 দফার মধ্যে কিছু কিছু আছে যেটা সরকারকে স্বৈরাচারী হবার ক্ষেত্রে তারা পদগুলো বন্ধ করতে চায়, আছে কিছু কিছু। আমার মনে হয় বিএনপির 31 দফা
আর এই সাংবিধানিক কমিশনগুলোর দ্বারা যে সুপারিশ তৈরি করতে যাচ্ছে বা মানুষের বক্তব্য নিচ্ছে, সেগুলোর সঙ্গে সমন্বয় করে কিন্তু সংবিধানে সে কথাটা উচিত। এবং আরেকটি কথা বলা উচিত, যেটা অনেকেই বলেন না, যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে একটা সুস্পষ্ট একটা অঙ্গীকার প্রয়োজন, সাংবিধানিক অঙ্গীকার প্রয়োজন, যেটা আমেরিকান কংগ্রেস এই সংবিধানে আছে, যে মত প্রকাশের প্রেস ফ্রিডমের বা ফ্রিডম অফ স্পিচের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না, স্ট্রেট বলে দিয়েছে তারা ফার্স্ট অ্যামেন্ডমেন্টে। এরকম কিছু একটা থাকা দরকার। আমি কি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব, মানে ঠিক সেই জন্যে আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্র কি অতটা তৈরি? সমাজ রাষ্ট্র কি সমালোচনা নিতে পারেন? সমালোচনা নেওয়ার ক্ষেত্রেও আমাদের অনেক ঘাটতি আছে, আমরা সহিষ্ণু না। একই সঙ্গে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেসকে যারা প্রযুক্ত করবেন, ব্যবহার করবেন, তাদেরও যোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। আপনি এনলাইটেন্ড লোক হলে, আপনি একটা লিবারেল লোক হলে আপনি দেখতে পারবেন অনেক কিছু। এখন আপনি যদি যারা রিসিভ করবে তাদের মধ্যে যদি এটা হয়ে থাকে, যেমন একটা নাটক করতে গেলে কেউ যদি বাধা দেয়, এটা প্রতিবাদ করতে গেলে কেউ ডিম মারবে, এটা হচ্ছে। এবং ফেসবুকেও আমরা দেখছি যে যেই ধরনের কমেন্টগুলো আসে, যে সহ্য করা হবে না, ভেঙে দাও, ওই করে, এগুলো আমার মনে হয় যে আমরা যেই স্বাধীনতাটা চাইছি সেই স্বাধীনতার পক্ষে উপযোগী সমাজ এখনো পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু তার মানে এই নয় যে হবে না, কিন্তু বিধান রেখে দিতে হবে। আমরা তো ভবিষ্যৎ প্রজন্মের কথাও আমাদের চিন্তা করতে হবে। তো সেই প্রস্তুতি, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেন, সেই প্রস্তুতি আমাদের থাকা দরকার। অবশ্যই অবশ্যই। মন্ত্রীর একক ক্ষমতা ও দায় মুক্তির বিধান অবৈধ, বিশেষ করে বিদ্যুৎ খাত ও হাইকোর্টের রায়, যেখানে বলা হচ্ছে কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে 14 বছর আগে বিতর্কিত আইনটি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, এর বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই আইনটা যখন করা হয়েছিল, এই যে দায় মুক্তি আইন, তখনই সবাই বলেছিল, এবং এটা পরিষ্কার যে কিছু কিছু লোককে সুবিধা দেওয়া এবং এই সুবিধা প্রদানের বিনিময়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, যে আমি যেন জেল খেলায় যেতে না হয়, মামলার মুখোমুখি না হতে হয়। এবং এটার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, এবং এই কুইক রেন্টালের নামে যেসব চুক্তি হয়েছে, এবং এই লোকগুলো আছে কিন্তু বাংলাদেশি যারা এইসব চুক্তির তৈরি করেছে এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দিয়েছে। এটা শুধু একমাত্র প্রধানমন্ত্রীকে দোষ দিলে হবে, কারণ নিচের লোকগুলো কি করেছে তারা। যেমন মনে করেন যে ইসলামী ব্যাংক, আমি কথা ইসলামী ব্যাংক এস আলমকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়েছে, কেন দিল? কিন্তু এই লোন যারা কাগজপত্র তৈরি করেছে, নিচে সুপারিশ করেছে না লোন দেওয়া যায়, তারা কারা? এগুলো দেখতে, তারা নিশ্চয়ই সুবিধা পেয়েছে। যেমন সম্রাট আকবরের যখন দ্বীন এলাহি উনি চালু করলেন তার ধর্ম, তখন মুসলিম যারা উচ্চপদীয় কর্মকর্তা ছিলেন সবাই রিজাইন করেছে, আমরা আপনার দ্বীন এলাহির সঙ্গে আমরা একমত না, আমরা রিজাইন করলাম। এখন বাংলাদেশে সেই লোকগুলি হয় না কেন? যে আমরা মনে করি যে এস আলমকে লোন দেওয়া যাবে না, এই কুইক রেন্টাল দেওয়া যাবে না, কই সেই আমাদেরকে উনি কি জাদুমন্ত্র বলে পেয়ে গেছেন? জাদুমন্ত্র বলে পেয়ে গেছেন, উনি কি এইগুলো কাগজপত্র ছাড়াই পেয়েছে? তো সেই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে এই আইনটি, হাইকোর্টের এই রায়টি, এটা আগে মামলা হলে আগেই রায় হতো, কিন্তু ওই সময় মামলাও করা যেত না। এখন যে রায় দিয়েছে আমি মনে করি যথার্থ এবং ঐতিহাসিক রায়, এবং এই রায়ের পরে এই বিষয়গুলোকে এখন তদন্ত করে দেখা হবে যে এই দায় মুক্তির আইনের অপপ্রয়োগ করে বা প্রয়োগ করে কারা এই সুবিধাগুলো নিয়েছে, এবং এটার জন্য কিন্তু শাস্তি হওয়া বাঞ্ছনীয়। অবশ্যই অবশ্যই, না হলে তো হয়তো এই যে দুর্নীতির ব্যাপারটা আড়ালেই থেকে যাওয়া তো রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে, ভীষণ ক্ষতিকর। দৈনিক সমকালে একটা রিপোর্ট হয়েছে, আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না, মানে এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ শিরোনাম। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে জনগণের প্রত্যাশা পূরণে এখন বড় চ্যালেঞ্জ। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনের মধ্যে কিন্তু এই যে দ্রব্যমূল্যের উল্লম্ফনের কথা রয়েছে, এবং আমি মনে করি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে মানুষেরকে অর্থনৈতিক স্বস্তি দেওয়া। এই যে আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, কিভাবে মানুষ চলবে? প্রতিটি মানুষের মধ্যে একটা দীর্ঘশ্বাসের অস্থিরতা তৈরি হয়েছে, এবং এই গণঅভ্যুত্থানে যে জনগণের নেমে আসা, এর মধ্যে একটা বড় কারণ ছিল দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদ তাদের। কিন্তু সরকারকে যে পরিমাণে সতর্ক এবং উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করি আমরা, সেই পর্যায়ে কিন্তু তৎপরতা আমরা দেখছি। শুধু শুল্ক কমালেই যে বাজারে দাম কমে যাবে, কারণ আমাদের দেশের ব্যবসায়ীরা কিন্তু এত সৎ না, এবং দুই ধরনের সুবিধাই নেয়, শুল্ক কমের সুবিধাও নিচ্ছে, আবার বাড়তি দামের সুবিধাও নিচ্ছে। এবং একই সঙ্গে যেটা আমরা লক্ষ্য করছি যে স্থানীয় প্রশাসনগুলো, জেলায় জেলায়
প্রশাসনগুলো যেই ধরনের তৎপর হওয়া উচিত বা কেন্দ্রীয় প্রশাসন বা বাণিজ্য বন্দর তৎপর হওয়া উচিত, সেই তৎপরতা এখনও চোখে পড়েনি। একজন নতুন উপদেষ্টা দেওয়া হয়েছে ব্যবসায়ীকে, তিনি কি করেন আমরা দেখব। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেখানে উৎপাদিত হয় এবং বাজারে আসে এবং বাজার থেকে আমরা গ্রাহকদের কাছে যায় বা কনজিউমারের কাছে যায়, যদি সিন্ডিকেট থেকে থাকে, এই সিন্ডিকেটের যে মালিকানা বদল হয়েছে তাদেরকে তো চিহ্নিত করে ধরতে হবে, হাত বদল। এখন নতুন প্রশাসন যারা, তারা কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সাহস পাচ্ছে না। তারা মনে করছে যে আমি আজকে যে নতুন যেই এই বাজারের যে ইজারা যে নিয়েছে মালিক যে হয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে আমার যদি আবার কোনো বিপদ হয়, এই সমস্যাটা কিন্তু এই সরকারের আছে। সেই জায়গায় আমি মনে করি সরকারকে এখানে পরিষ্কার রাজনৈতিক দলগুলোর সহায়তা নিতে হবে যে আসুন আমরা প্রত্যেক জনপদে আমরা এই মূল্য নিয়ন্ত্রণের কমিটি, নাগরিক কমিটি করে পলিটিক্যাল লোকদেরকে ইনভলভ করে যে না, এখানে আগের সিন্ডিকেট এত চাঁদা নিত, আমরা এখন চাঁদা নেব না বা কমিয়ে দেব, এই বিষয়গুলি দরকার। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আমি মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শুধুমাত্র প্রশাসনিকভাবে এটা করা সম্ভব হবে না। আচ্ছা, আপনার কি মনে হয়, আমি আমি মানে একটু বোকার মতো হয়তো প্রশ্নটা করছি, আমি কৃষক যে ফসলটা উৎপাদন করে বা সবজি উৎপাদন করে সেটা ধরেন মাঠ পর্যায়ে মাত্র 5 টাকা বা 10 টাকা সে পায় বিক্রি করার পরে, সেই একই পণ্যটা যখন ঢাকায় এলো সেটা আমরা 80, 90, 100 টাকা দিয়ে কিনি। তো এই ঢাকা পর্যন্ত আসার জন্য এত টাকা বাড়বে? ঢাকায় আসার পথে ওই বাজারেই হাত বদল হয়। যেমন কুমিল্লার, আমার বাড়ি কুমিল্লার নিমসার বাজারে যে করলার যে দাম, ঢাকার বাজারে মানে খুব আলোচিত একটি বাজার, আলোচিত বাজার, সবজির বাজার, অনেক সবজি উঠে। তো সেখানে ঢাকায় আসতে দেখা গেল যে 30-40 টাকার ডিফারেন্স হচ্ছে। এক হচ্ছে ওই বাজার থেকে মাল বেরোনোর সময় একটা বদল, 2 নম্বর হচ্ছে রাস্তায় চাঁদাবাজি আছে, থানায় থানায় একটা মাসোহারা বা পণ্যারি দিতে হয়। মানে তাহলে এখনো এটা চলছে? এখনো চলছে, এটা বন্ধ হয়নি। আচ্ছা, শুধু হাত বদল হয়েছে, এটা বন্ধ হয়নি। আর পরিবহনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা রাজনীতিবিদরা সড়ক পরিবহনের উপর এত গুরুত্ব দিয়েছি, নৌপথ বা রেলপথে মালামাল পরিবহনে একেবারে যদি কুমিল্লা থেকে রেলে ঢাকায় মাল আসে, ওয়াগনে মাল ওঠার পর এখানে চাঁদাবাজির কোনো সুযোগ নেই এবং পুলিশ গাড়ি থামানোর সুযোগ নেই। কিন্তু আমরা সেই জায়গায় যাই নাই এখনো, এটা আমাদের সিস্টেমটাই আমাদের পুরো গলত। তো এই পরিবহনের ক্ষেত্রে এবং ঢাকা পৌঁছানোর পরে ধরেন কারণ বাজারে আসার পরেও এখানেও চাঁদাবাজি আছে, যে মালটা ঘরে তোলার জন্য আরেক একটা চাঁদা দিতে হবে, ওই দিতে হবে। তো সেই বিষয়গুলো যদি বন্ধ না করা যায়, আমরা এই কৃত্রিম মূল্যস্ফীতির হাত থেকে আমরা কিন্তু কখনো রেহাই পাবো না। এটাই হচ্ছে বড় কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে বক্তব্য নিয়ে আজকে বেশ কয়েকটি পত্রিকায় শিরোনাম হয়েছে, এবং ভারতে বসে হাসিনার বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা একটি শিরোনাম, আবার আরেকটি শিরোনাম হাসিনাকে থামান। কিছু সামাজিক মাধ্যমে আমরা দেখছি যে স্বৈরাচারী শেখ হাসিনার কিছু বক্তব্য আসছে, এগুলো তার বক্তব্য কিনা আমি জানি না, কিন্তু এআই না কি এগুলো বোঝা যাচ্ছে না। তবে আমাদের সরকার এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, যেটা তথ্য উপদেষ্টার বক্তব্যে আমরা বুঝেছি। এখন এই বক্তব্যগুলো ডেফিনেটলি বাংলাদেশের পলিটিক্সের মধ্যে একটা প্রভাব ফেলে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, পালিয়ে থাকা বা ইয়েতে থাকা আছেন, তাদের মধ্যে এক ধরনের ইয়েতে তৈরি করে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে, শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তারা উল্লেখ করেছে। এখন শেখ হাসিনা সংবাদপত্রের সঙ্গে বা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এটা তারা বন্ধ করতে পারেন, যে শেখ হাসিনা কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। কিন্তু এই বক্তব্যগুলি কোনো না কোনোভাবে যদি এসে যায়, সেটার দায়িত্ব কিন্তু আসলে ভারত সরকারকে নেওয়া উচিত। কারণ এই বিষয়টি এমন একটি বিষয়, অত বড় কিছু না, কিন্তু এটার কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটা প্রভাব পড়তে পারে। তো এই জন্য আমাদের সরকার একটু কনসার্ন, এবং দিল্লির কাছ থেকে তারা কোনো জবাব পাচ্ছে না, দিল্লি জবাব দিচ্ছে না। দিল্লি ঢাকার সম্পর্কে এখনও কিন্তু আমাদের স্বাভাবিকতা আসেনি। ভিসার ক্ষেত্রে কড়াকড়ি রয়ে গেছে, বন্ধ আছে, মালামাল এবং সংলাপের ক্ষেত্রেও। আমি মনে করি যেটা তথ্য উপদেষ্টা বলেছেন, যে জনগণের মঙ্গলের জন্যই দুই দেশের সম্পর্কের ইতিবাচকতা তৈরি হওয়া প্রয়োজন, সেটা আমরাও মনে করি। সম্পর্কটা স্বাভাবিক হোক, হওয়ার জন্য উদ্যোগ নেওয়া হোক।
এবং উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের ডায়ালগটা ওপেন করতে হবে, যেটা ইউনূস সাহেবও চান। আর ভারতেরও বোঝা উচিত বাংলাদেশকে এখন নতুন চোখে দেখতে হবে, এটাই হলো বড় কথা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।